আমার নাম বাপি। আমি সুন্দরবনের একটি ছোট্ট গ্রামে থাকি। এই গ্রামে কলেরা ধরা পড়েছে। গোটা গ্রাম যখন কলেরায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে, যখন আমার পরিবারেরও 2-4 জনের কলেরা ধরা পড়েছে, তখন আমার দাদা আমাকে পাশের গ্রামে আমার মামার বাড়িতে আমাকে পাঠিয়ে দেয়। আমার বয়স এখন সবে 21 বছর। এই বয়সে পরিবারকে ছেড়ে থাকতেও ভালো লাগছে না। বেশ অনেক দিনই কেটে গেছে, পরিবারের কোনো খবর পাই না। ঠিক এরই মধ্যে একদিন আমার কাছে একটা চিঠি এলো। আমার দাদাই লিখেছে। প্রিয় বাপি, আশা করছি তুই ভালোই আছিস। এখানে আমার শরীরটা অনেকটা খারাপ হয়েছে। আমার আর কাজ করার ক্ষমতা নেই। ঘরে যা জমানো টাকা পয়সা ছিল সেগুলো প্রায় সব শেষের পথে। এবারে তোকেই একটা কাজের সন্ধান করতে হবে। সংসারের হালটা তোকেই ধরতে হবে। ইতি, তোর দাদা। চিঠিটা পড়ার পর মামাকে সবটা বললাম। মামা তখন আমাকে কলকাতায় একটা কাজ দেখে দিল, শিয়ালদাতে একটা বিস্কুট কারখানায়। কিন্তু আমার সমস্যাটা হলো এক জায়গায়, আমি শিয়ালদার কাছে কম খরচায় কোথাও ঘর ভাড়া পেলাম না। আমাকে ঘর ভাড়া নিতে হলো নরেন্দ্রপুরে। নরেন্দ্রপুর স্টেশন থেকে নেমেই যে মাঠটা পড়ে, সেই মাঠটা কিছুটা পার করলেই একটা ছোট্ট ঘর আছে। এর আশেপাশে কোনো ঘর নেই, ওই একটি মাত্র ঘর। সেই ঘরটাই আমি কম খরচায় পেলাম। আমার ডিউটি হওয়ার হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সকালে উঠি, রান্না করি, স্নান করি, তারপরে খেয়ে কাজে চলে যাই। আবার রাত্রেবেলা ফিরি, রান্না করে খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। এইভাবে আমার দিনগুলো কাটতে থাকলো। তো একদিন হলো কি, আমি কাজ করছি, আমাকে ম্যানেজার ডাকলো। তো আমি যথারীতি কাজটা শেষ করে ম্যানেজারের রুমের দিকে গেলাম। গিয়ে বললাম, স্যার আসবো? আরে বাপি, হ্যাঁ আসো আসো আসো। এই বলছি, আজকে না তোমাকে কিন্তু ওভার টাইম করতে হবে, ঠিক আছে? আগে থেকে কিন্তু বলে দিলাম, না পা করা যাবে না কিন্তু। মাসের শেষ, তোমার কিন্তু আজকে ওভার টাইম করতেই হবে। কথাটা শুনে আমি তো অবাক। বললাম, ওভার টাইম? কত রাত অবধি হবে? বাড়ি কীভাবে ফিরবো? ম্যানেজার হয়তো আমার মুখের ভাবটা দেখে সব কিছু বুঝতেই পেরেছে, তাই সাথে সাথে বলল, ও তো চিন্তা করার কিছু তো নেই, বেশিক্ষণ তো না। 7টা অবধি করো, তো বেশি না, ওই 10:30 অবধি করবে। তারপরে এখান দিয়ে চলে যাবে। অন্তত লাস্ট ট্রেন তো পেয়ে যাবে, বাড়ি চলে যাবে, সমস্যা নেই। ঠিক আছে। 10:30টার মধ্যে কাজ শেষ করেই আমি দ্রুত শিয়ালদা স্টেশনের দিকে রওনা দিলাম। স্টেশনে গিয়ে দেখলাম একটা ডায়মন্ডের ট্রেন দাঁড়িয়ে আছে, সেটা এক্ষুনি ছাড়বে। আমি দ্রুত সেটাতে উঠে পড়লাম। যথারীতি স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো। পরের স্টেশন ছিল পার্ক সার্কাস। দেখলাম সেখানে ট্রেনটা দাঁড়ালো না, একেবারে পালিগঞ্জে গিয়ে ট্রেনটা দাঁড়ালো। এবার এত রাতে ট্রেন পুরো ফাঁকা, মানে 2-4 জন লোক আছে। তার মধ্যে একটি বয়স্ক লোককে আমি জিজ্ঞেস করলাম, তো তিনি তখন আমাকে জানালেন যেটা গ্যালোপিং জাংশন ছাড়া দাঁড়ায় না। তার মানে এটা নরেন্দ্রপুরেও দাঁড়াবে না, সোজা গিয়ে দাঁড়াবে সোনারপুরেই। ব্যাস, আমার তো মাথায় হাত। এমনিতেই এত রাত হয়েছে, তার উপরে আজকে অমাবস্যা। সোনারপুর থেকে এত রাতে কি কিছু পাবো নরেন্দ্রপুর আসার জন্য? সোনারপুরে এসে যখন ট্রেনটা থামলো, ট্রেন থেকে নামলাম। ধু ধু করছে প্ল্যাটফর্ম। না, কাউকে না দেখে আমি ভাবলাম একবার স্টেশন থেকে বাইরে বেরোই, যদি কিছু পাই। স্টেশন থেকে বেরিয়েই দেখলাম যে একটা রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, তার দিকেই এগোলাম। রিক্সাওয়ালাটির কাছে গিয়ে দেখলাম লোকটি বয়স্ক। আমি ওনাকে গিয়ে বললাম, আপনি কি নরেন্দ্রপুর যাবেন? সে আমার দিকে একবার দেখে নিল, তারপর বলল, হ্যাঁ বাবা, যাবো তো। নরেন্দ্রপুরেই তো আমার বাড়ি। এই তো ভাড়া কাটা শেষ করে বাড়ি ফিরছি। ও, তাহলে আমাকে একটু নরেন্দ্রপুরে নামিয়ে দেবেন? আমি স্টেশন থেকে কিছুটা দূরেই থাকি। কত ভাড়া লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। দূর বেটা, ভাড়া টাড়া লাগবে না, আমি বাড়ি ফিরছি। তুই বস, আমি নামিয়ে দিচ্ছি তোকে। রিক্সাতে উঠে পড়লাম। রিক্সা চলতে শুরু করলো। তারপর লোকটি আমাকে জিজ্ঞেস করলো, তা বাবুকে তো এখানে তো দেখিনি কখনো, নতুন মনে হয়, গ্রাম থেকে এসছো মনে হয়, তাই তো? বললাম, হ্যাঁ। তারপরে আমি ওনাকে যেতে যেতে আমার এখানে আসার সমস্ত কথা বললাম। কথা বলতে বলতেই নরেন্দ্রপুর স্টেশনের কাছে চলে এলাম। তারপরে লোকটি আমাকে বলল,
এই যে আমি ওই পারে থাকি, এই তোমাকে এখানে নামিয়ে দিলাম, ঠিক আছে তো? যাও, সাবধানে বাড়ি যেও, অনেক রাত হয়েছে তো। হ্যাঁ, সাবধানে যেও। রিক্সাওয়ালাকে বিদায় জানিয়ে দুগ্গা দুগ্গা করে মাঠ ধরে হাঁটতে থাকলাম। মাঠ বলা ভুলই হবে, চারিদিকে এত গাছপালা, জঙ্গল বললেই মানাবে। কিছু দূর যেতেই হঠাৎই মনে হলো যেন বাজ পড়লো। আমি আকাশের দিকে তাকালাম, দেখলাম না, বাজ পড়েনি। কি আশ্চর্য! মেঘগুলো কেমন যেন গোল হয়ে ঘুরছে। আমি এসবকে তোয়াক্কা না করে আবার চলতে থাকলাম। এবার আস্তে আস্তে মনে হচ্ছে যে আমার পেছনে কেউ যেন আসছে। আমি একবার ফট করে পেছন ঘুরে তাকালাম, দেখলাম না, কোথাও কিছু নেই। হঠাৎই একটা বিড়ালের ডাক শুনতে পেলাম। কি ভয়ঙ্কর! এই ডাক যেন অন্য জগতের। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি কোনো দিকে তাকালাম না, আমি এগোতে থাকলাম এবং অনবরত পেছন থেকে বিড়ালের ডাকটা আরও জোরালো হতে থাকলো, যেন সে আদেশ করছে আমাকে দাঁড়ানোর জন্য। আমি কোনো দিকে তাকালাম না, আমি এগোতে থাকলাম। একটা জিনিসে সন্দেহ হতে আমি পা দুটোকে জোড়া জোড়া করে হাঁটতে থাকলাম। তখনই একটা ব্যাপার ঘটলো, বিড়ালের আওয়াজটা থেমে গেল। হঠাৎই সে এক লাফে আমার মাথার ওপর দিয়ে সামনে এসে পড়লো। কি কি ভয়ানক! বিড়ালটার গায়ের রং পুরো কালো কুচকুচে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে তার মুখমণ্ডলে দুটো চোখ ছাড়াও তার পেটের কাছে এবং পেছনের পায়ের কাছে দুটো করে চোখ আছে। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই, এটা গোভূত। গোভূত এটা। যখন গ্রামে ছিলাম তখন ছোট থেকেই গোভূত নিয়ে কত গল্প নাই শুনেছি। এরা হচ্ছে মানুষের পায়ের মাঝখান থেকে গলে যাওয়ার চেষ্টা করে, আর একবার যে মানুষের পায়ের মাঝখান থেকে এরা গলে যাবে, সূর্য উদয়ের সাথে সাথেই সে মারা যাবে। এবং এ মানুষকে ভয় দেখানোর জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপেও আসতে পারে এবং এ শুধু পায়ের ফাঁক থেকেই গলতে পারবে, আর কিছু করতে পারবে না। তাই আমি সোজা বাড়ির দিকে রওনা দিলাম, জোরে জোরে হাঁটতে থাকলাম, পাটাকে জড়সড় করে হাঁটতে থাকলাম। এইবারে বিড়ালটা জোরে জোরে গর্জন করলো। তারপরে হঠাৎই সে আমার পায়ের চারপাশে গোল গোল করে ঘুরতে থাকলো। এইবার হঠাৎই সে অদৃশ্য হয়ে গেল। আমি একবার ভাবলাম চারপাশটা দেখবো, তারপর ভাবলাম না, আমি আমার ঘরের দিকেই যাই। না না না, ভয় পেলে চলবে না, হাঁটতে হবে। হঠাৎই সে আবার সামনে চলে এলো। আমি এইসব দেখে আর ভয় পেলাম না, আবার হাঁটতে থাকলাম। সে আরও জোরে জোরে ঘুরতে থাকলো এবং আরও ভয়ঙ্কর ডাকে সে ডাকতে থাকলো, যেন সে বারবার আমাকে থামতে বলছে। হঠাৎই সে আমার সামনে এসে দাঁড়ালো। আমি এবার খানিকটা দাঁড়ালাম, তাকে দেখে আরও ভয়ঙ্কর লাগছে। হঠাৎই দেখলাম এক ভয়ঙ্কর কাণ্ড। সে দেখলাম নিজের রূপ পরিবর্তন করছে। তার মুখটা প্রথমে বদলালো, তারপরে লেজটা খানিকটা আরও বড় হয়ে গেল, হাত পায়ের নখগুলো আরও ধারালো হলো। এবারে সে একটা ভয়ঙ্কর নেকড়েতে পরিবর্তন হয়েছে। তার গালের দুপাশ থেকে ফেনা বইছে, চোখ দুটো লাল টকটকে। সে জোরে একটা গর্জন করলো। দেখলাম নেকড়েটা প্রস্তুতি নিচ্ছে আমার ওপর ঝাঁপিয়ে পড়বে বলে। সে দেখলাম নিচু হয়ে এক লাফ দিল পুরো আমার মুখের সামনে। ভয়ে চোখ বন্ধ করলাম, করে বললাম দুগ্গা দুগ্গা। কিছুক্ষণ পরে চোখ খুললাম, দেখলাম নেই। হঠাৎই পাশে খেয়াল করলাম, দেখলাম সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি আবার নিজেকে সংযত করে হাঁটতে থাকলাম এবং সেই নেকড়ে গর্জন করতে থাকলো এবং এও আমার চারপাশে ঘুরতে থাকলো এবং ভীষণ জোরে 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 ঘুরতে থাকলো। আমি থামলাম না, আমি আমার মতো চলতে থাকলাম যে না, কোনো রকমই থামলে হবে না। আমি আবার চলতে থাকলাম। আমি দেখতে পেলাম দূর থেকে আমার বাড়ির আগে একটি ঢিবি পড়ে, সে ঢিবিটাকে দেখা যাচ্ছে। আমি আরও জোরে পা চালাতে থাকলাম। আমি জানি যে এরা কিছু করতে পারবে না, শুধু ভয় দেখাবে এবং পেছন থেকে জোরে জোরে গর্জন করবে অন্য অন্য রূপে এসে। কিছুক্ষণ পরে আবার সে আমার সামনে এসে দাঁড়ালো। সে আবার নিজের রূপ পরিবর্তন করছে। দেখলাম একটা সুন্দর বাছুরের রূপ নিয়েছে। কি সুন্দর তার গায়ের রং, কি সুন্দর তার চোখের দৃষ্টি, কীরকম নিরীহ পলকে আমার দিকে তাকিয়ে আছে। আমি যেন মোহিত হয়ে যাচ্ছি, আমি যেন তাকে আদর করতে চাই। এবার দেখলাম বাছুরটা হাঁটতে শুরু করলো, আমিও হাত বাড়ালাম তার দিকে। তাকে আমি হারাতে চাই না, আমি তার পেছন পেছন হাঁটতে থাকলাম, হাঁটতে থাকলাম, আবার হাঁটতে থাকলাম, আবার হাঁটতে থাকলাম, যেন আমি জ্ঞান শূন্য হয়ে পড়েছি। হঠাৎই আমার কানের কাছে কে যেন বলে উঠল দুগ্গা দুগ্গা দুগ্গা। আমি হুঁশে ফিরলাম,
এবার দৌড়াতে শুরু করলাম। আমার বাড়ি দেখা যাচ্ছে। তারপরে আমি দৌড়াতে থাকলাম। আবার সে ভয়ঙ্কর রূপে এলো, আবার আমার পেছনে দৌড়াচ্ছে। আমি দৌড়াতে থাকলাম। থামলে হবে না, কোনো মতেই থামা যাবে না। সেইবারে গর্জন করছে আরও জোরে। আমি দৌড়াতে থাকলাম আমি, এবং এক লাফে আমি ঢিবিটা পার করলাম। তারপরে দৌড়ে গিয়ে দরজার কাছে দাঁড়ালাম। পকেট থেকে যেন তেন প্রকারে আমি চাবিটা বার করে তালা খুলে জোরে দরজায় ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দরজাটাকে বন্ধ করলাম। আমি হাঁপাচ্ছি, আমার শরীরে আর জোর নেই। আমি মেঝেতে বসে পড়লাম, চোখ বন্ধ করে দেওয়ালে শুধু মাথা ঠেকিয়ে একটাই কথা ভাবলাম, আজকে খুব বাঁচান বেঁচে গেছি।